পাশের সূত্রগুলো একটু দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এই ব্যাপারগুলো আপনারা জানেন যে এটা যদি একটা বৃত্ত হয়, যদিও বৃত্তটা ডেম্বগের মতো হয়ে গেল, আমি আরেকটু ছোট করে আঁকি। ঠিক আছে, ধরুন এটি একটি বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রে আমাদের এটি হচ্ছে আর, যেটি হচ্ছে মূলত আমার কি ব্যাসার্ধ, যেটি মূলত হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আর যদি আমি পুরো ব্যাসটাকে নির্ণয় করি, অর্থাৎ এখান থেকে এই পুরোটাই, তাহলে এখানে হবে আরো একটা আর। তার মানে পুরো ব্যাস হবে মূলত আমার কত, 2r। ঠিক আছে, এবার আমাদের এই তথ্যটা মাথায় রাখবেন যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাই একক, সরি আর একক, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r একক। অনেক সময় পরীক্ষার হলে বৃত্তের ব্যাস দেওয়া থাকে, আমাদের ব্যাসার্ধ বের করতে হয়। সেই ক্ষেত্রে ব্যাসার্ধ বের করার নিয়মটা হচ্ছে যে ব্যাসকে ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। কথাটা ক্লিয়ার? খেয়াল করে দেখুন যে আমার যে ব্যাস থাকবে, সরি, একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো, ব্যাসার্ধ পাবো। ওকে, এটা প্রায় সময় আমাদের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আরেকটা আর যোগ করলে আমরা কি পাবো, ব্যাস পাবো। তার মানে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ করে নেবে। ঠিক আছে, ওকে। এবার লক্ষ্য করে দেখুন যে পরিধি, এই যে চতুর্দিকে যে অবস্থানটা, এটা হচ্ছে আমার পরিধি। এক্ষেত্রে পরিধির যে বিষয়টা, এটা টোটাল পরিমাপটা হচ্ছে 2πr। তো এখানে একটু আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে পাই সমান হচ্ছে 22/7। এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে কি ব্যাস, এই দুটোর অনুপাতই হচ্ছে পাই। কথাটা ক্লিয়ার? পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই। আমি বিষয়টা দেখাচ্ছি। পরিধি আর ব্যাস এই দুটোর অনুপাত হচ্ছে পাই। পরিধি কত, 2πr, ব্যাস কত, 2r। ঠিক আছে, তাহলে আপনি যদি উভয় পক্ষে 2r কাটা দেন তাহলে অনলি থাকে কত, পাই থাকে, এই পাশে 1 থাকে। তার মানে পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে মূলত আমার কত, পাই। এই পায়ের মান আপনি 3.1416 আকারে মনে রাখতে পারেন। তাহলে বৃত্তের পরিধি গেল, এখন বৃত্তের যে ক্ষেত্রফলটা রয়েছে এটি হচ্ছে পাই আর স্কয়ার। যে ক্ষেত্রফল বলতে এই পুরো যে অবস্থাটা, ভিতরের অংশটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল, এই পুরো এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। অনেক সময় দেখা যাচ্ছে এখানে আর এর মানটা দেওয়া থাকে না, আর এর মান দেওয়া না থেকে আমাদের অনেক সময় মানে ব্যাসের মান দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে। তখন এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করে আমাদের আর এর মানটা বের করে নেওয়ার প্রয়োজন হয়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সূত্রগুলো। এবার আমরা মূলত কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, আপনারা আমাকে বুঝতে পারছেন কিনা, অর্থাৎ সুস্পষ্টভাবে ক্লিয়ার কিনা? সনিত ভাই বলেছেন এটি কি লাইভ না রেকর্ডেড। দেখুন, এটি লাইভ ক্লাস, সবই ঠিক আছে, কিন্তু আপনারা একটা জিনিস আমি বুঝতে পারি না, আপনাদের কাজ হচ্ছে আপনাদের অবস্থান থেকে ক্লাস করে যাওয়া। এর কারণটা হচ্ছে ক্লাসের দিকে মনোযোগী হলে এটি অন্য কোনো প্রশ্ন তৈরি হবে না, কারণ আপনারা প্রত্যেকে অবগত আছেন আমি প্রতিটা ক্লাসই যথেষ্ট মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়িয়ে থাকি। তো ওই চিন্তাটা, ডিটারমিনেশনটা আপনারা মাথা থেকে সবসময় দূরে রাখবেন। তাহলে যেটি হবে, আপনার শেখার প্রতি যে আগ্রহটা ওটা তৈরি হবে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনারা কনসেপ্টটি বুঝতে পেরেছেন কিনা। দেখুন,
তাহলে এবার আমি একটু সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনায় যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে যেমন 52 নম্বর যে সমস্যাটি, 52 নম্বর সমস্যাটি দেখুন, 57 নম্বর। ওকে, 57 নম্বর অঙ্কে বলা হচ্ছে পায়ের মান কত। সো এটা আমরা জানি, কিছু প্রশ্ন আছে এগুলো আমরা এড়িয়ে যাব, ঠিক আছে। বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত আমরা জানি, এটা হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত হচ্ছে পাই, আর পায়ের মান কত এত। এটা পায়ও দেওয়া থাকতে পারে উত্তর, আমার এটিও উত্তর দেওয়া থাকতে পারে, এটিও উত্তর দেওয়া থাকতে পারে, অর্থাৎ তিনটা উত্তর হতে পারে। এটিও উত্তর হতে পারে, মানে সরাসরি পাই উত্তর হতে পারে, পায়ের মান উত্তর হতে পারে, অথবা এইভাবে ভাগ করেও উত্তর হতে পারে, তিনটাই উত্তর হতে পারে, ঠিক আছে। ওকে, এবার দেখেন বৃত্তের পরিধি 2 পাই আর। বৃত্তের পরিধিটা কি 2 পাই আর, সরি এখানে 59 নম্বর যেটি বলা হচ্ছে নিচের কোনটি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত, এটাও আমরা পড়েছি পাই। একটি বৃত্তের পরিধি কত 2 পাই আর, দেখছেন একটি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, অর্থাৎ এটি জানতে চাওয়া হয়েছে। এবার আমি আসলে একটু গাণিতিক টার্মে যেতে চাচ্ছি 61 থেকে। দেখেন 61-এ কি বলা হচ্ছে, বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, কত হয় 16 সেন্টিমিটার হয়। কোনো বৃত্তের ব্যাস, ধরেন একটা বৃত্তের ব্যাস এই জায়গা থেকে এই পর্যন্ত আমার 16 সেন্টিমিটার হলো, তাহলে পরিধির মান কত। পরিধির মান মানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে 2 পাই আর এর মান, 2 পাই আর, এটা হচ্ছে আপনার পরিধি, ঠিক আছে। এটি হচ্ছে আপনার পরিধি, অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম যে অনেক সময় আমার ব্যাস দেয়া থাকবে, আমার আর এর মান দরকার হবে, কারণ পরিধি বের করতেও আর এর মান দরকার হয়, বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলেও আর এর মান দরকার হয়। এই কারণে এই যে আমার ব্যাসটা দেওয়া আছে, এই ব্যাস থেকে আমি আগে আর এর মানটা বের করে নেব। তাহলে আর এর মানটা যদি বের করি তাহলে 16কে 2 দ্বারা ভাগ করতে হবে 8, তাই কিনা। আর আমরা একইভাবে পায়ের মান জানি 22/7, তাহলে 2 ইন্টু 22/7 এখানে কত 8। তাহলে আমরা যদি যদিও এখানে মান দশমিক আকারে দেওয়া আছে, যেটি আসছে কত 50.26, আপনারা বের করে নিলে পেয়ে যাবেন। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের 61 নম্বর অঙ্কটি। প্লিজ বুঝতে পেরেছেন কিনা। এবার পরের অঙ্কটা দেখেন, 62 নম্বর অঙ্ক। 62 নম্বর অঙ্কে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি, ধরেন এটা একটা ও কেন্দ্র, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এ বি জে এর উপর লম্ব। ধরেন এটা যদি আমি এ বি আঁকি, তাহলে এ বি জে এর উপর ওডিটা হচ্ছে লম্ব, ঠিক আছে। এখন বলা হচ্ছে এডি এইটুকুর মান যদি আমার কত হয় 3 হয়, তাহলে এ বি এই পুরোটার মানটা কত হবে, এই পুরোটার মান কত হবে, এটি জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে মূল কনসেপ্টটা হচ্ছে আমার কি এই যে এইটুকুর মান, এখানে যেতটুকু দেওয়া আছে এইটুকু হচ্ছে কত 3। তাহলে বাকি এই আপনারা জানেন যে কোনো জ্যার উপর যদি কেন্দ্র থেকে ওই জ্যার উপর একটা সংযোগ রেখা রাখা হয়, তাহলে এটা লম্ব হয়, যেটা এটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এটা 3 হলে এটাও 3 হবে। তার মানে এখানে আমার এই টোটাল এ বির মান হচ্ছে কত 6। বলেন বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। হ্যাঁ, খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। এবার 63 নম্বরটা দেখুন, 63 নম্বরে কি বলা হচ্ছে। তেষট্টি নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডি, ও কেন্দ্র বিশিষ্ট
বৃত্তের ডি এ বি এর মধ্যবিন্দু। তার মানে এ বি এর মধ্যবিন্দু বলতে আমরা একটা জ্যাকে বুঝবো, তাই না? এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, ঠিক আছে? ওকে, এবার বলা হচ্ছে ও ডি বি কোণ কত, অর্থাৎ এটি যদি আমরা সংযোগ করি তাহলে এই কোণটা ও ডি বি কোণ, মানে এই কোণটা এটা 90 ডিগ্রি এবং এই পাশেটাও 90 ডিগ্রি হবে, কিন্তু আমাদের চাইছে এটা, তাহলে উত্তর হবে কি 90 ডিগ্রি। এগুলি খুব সহজ ম্যাথ, আপনারা সহজেই পারবেন। এবার দেখুন আমি পরের ম্যাথটাতে যাচ্ছি, সেটি এখানে বলা হচ্ছে 64 নাম্বার ম্যাথটিতে। এখানে বলা হচ্ছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে, ধরেন এটা আমি যদি বলি 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা জ্যা। আগে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা জ্যা আমি আঁকি। এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা, ঠিক আছে? ওকে, এখন আমাকে বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। মনে রাখবেন, যদি কখনো এই টাইপের অঙ্ক থাকে, দেখেন এখানে চাওয়া হচ্ছে জ্যার দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে জ্যা এর দৈর্ঘ্যটা জানতে চাওয়া হয়েছে, অথবা এখানে আমার জ্যার অর্ধেক জানতে চাইতে পারত। এই টাইপের অঙ্ক, অর্থাৎ যদি একটা ব্যাসার্ধ দেওয়া থাকে, ধরেন একটা ব্যাসার্ধ কত আমার 13, তাই না? একটা ব্যাসার্ধ দেওয়া আছে, আবার কেন্দ্র থেকে একটা জ্যার উপর লম্ব দেওয়া আছে 5, তাহলে মনে রাখবেন এটি সবসময় সমকোণ আকারে সাজাবেন, অর্থাৎ যেটা এমনভাবে বসাবেন যাতে এটি লম্ব হয়ে যায় আর অপরটা আমার অতিভুজ হয়ে যায়। খেয়াল করেন, অর্থাৎ তাহলে এটি লম্ব হলো, আর আমি যদি এই ব্যাসার্ধটা এটার সাথে এটা মিলিয়ে দেই তাহলে এটি আমার হয়ে গেল কি অতিভুজ, ঠিক আছে? এটি হয়ে গেল কি অতিভুজ। আপনি যদি পিথাগোরিয়ান ত্রয়ী সম্পর্কে মনে থাকে, আপনি জানেন যে এটি হচ্ছে একটা পিথাগোরিয়ান ত্রয়ী, এবং বৃত্তে এই ত্রয়ী থেকে অনেক অনেক প্রশ্ন আসে, যার কারণে এটিকে আপনি 3 স্টার দিয়ে রাখতে পারেন। কথাটা ক্লিয়ার? আপনার যদি এটা মুখস্থ থাকে তাহলে সুবিধা যেটা হবে যে এই জের এই পর্যন্ত যেটা এর ভূমি, এটি হচ্ছে 12, তাহলে সম্পূর্ণ যেটা চেয়েছে, তাহলে 12 যোগ 12 আমার হবে কত 24, এটাই উত্তর। আর যদি মনে করেন আপনি জানেন না, তাহলে আপনি কি করবেন, আপনি অতিভুজের পিথাগোরিয়ান উপপাদ্যের কি করবেন, সূত্র ফেলবেন, সূত্র ফেললেই হয়ে যাবে। এখানে এগুলির মান একটাও দেওয়া নেই, এগুলি আপনি চিহ্নিত করে নিতে পারেন। তো যাই হোক, আমরা মূলত এটার অর্ধ যে বের করব, তাই না? তাহলে এখানে আমরা যদি এটাকে এক্স ধরে নেই, তাই কিনা, তাহলে এক্স স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার, তার মানে কি 5 স্কোয়ার, এটা সমান সমান আস্তে আস্তে কত অতিভুজ স্কোয়ার। তাহলে এভাবে আপনি চাইলে কি করতে পারেন, হিসাবটা করে দিতে পারেন। 25 144, তাহলে সুতরাং এক সমান সমান হবে কত 12, তাহলে এটার মান হচ্ছে আমার কত 12। এখন পরীক্ষার হলে আপনার কাছে কিন্তু এই 12 অর্ধ যে জানতে চাওয়া হয় না, আপনার কাছে আরো অর্ধেক মানে কি সম্পূর্ণ যেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে উত্তর হবে কত 24। ওকে, আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। তবে 5 12 13 এটি ঠুটস্থ রাখবেন, যেমন কয়েকটা জিনিস 3 4 5 এই ত্রয়ীটা মুখস্থ রাখবেন, 6 8 10, তারপর 5 12 13, এগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলি সবসময় ঠুটস্থ রাখবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো অঙ্ক খুব সহজেই আপনি সমাধান করতে সক্ষম হচ্ছেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরো একটি অঙ্কে যাব, এটা হচ্ছে 65 নাম্বার অঙ্ক। 65 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 13 সেন্টিমিটার, কি 13
সেন্টিমিটার। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। দেখেন, আমি যদি 65 নাম্বারটা দেখি, বলা হচ্ছে ওকে এখানে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, দেখেন এবারও ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য থাক অথবা বের করতে বলুক, যেটাই বলুক, তাহলে আপনি যে কাজটা করবেন আগে জ্যাটা এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর এদের একটা দূরত্ব অনেক সময় বলা থাকে, অনেক সময় বলা থাকে না। তাহলে এখানে বলছে জ্যায়ের দৈর্ঘ্য 24, অর্থাৎ আমার এই পুরো দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 24 দেওয়া আছে, রাইট। এখন এখানে কিন্তু একটা ব্যাসার্ধ দেওয়া আছে। আমি আবারও বলছি, যেখানে জ্যা দেওয়া থাকবে ব্যাসার্ধ দেওয়া থাকবে, অর্থাৎ অপরটা আবার বের করতে, সেখানে অবশ্যই আপনি কি করবেন, এটাকে সমকোণী ত্রিভুজের মতো হয় এভাবে মানটা বসাবেন, ঠিক আছে। তারপর হলে কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত, অর্থাৎ এটা জানতে চাওয়া হয়েছে, এটি জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনি যদি লক্ষ্য করে দেখেন, এবার আমার যেটা দেওয়া আছে 12, 24, তাহলে এটা হবে 12, তাহলে স্বাভাবিক এটা সমান কত হবে 5, অর্থাৎ 5, 12, 13। ক্লিয়ার? এটি আমাদের উত্তর। এবার আমরা দেখা যাচ্ছে 66 নাম্বারটা দেখব। 66 নাম্বারে কি বলা হচ্ছে, বলা হচ্ছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে, চলুন আমরা একটু এঁকে দেখি। ছয়ষট্টি নাম্বার এখানে দেখেন বলা হচ্ছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে, ব্যাসার্ধ কিন্তু এবারও দেওয়া আছে, ভালো করে খেয়াল করেন, ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না। আবার দেখেন যদি কেন্দ্র হতে 4 একক দূরবর্তী একটা জ্যাও দেওয়া আছে, দুটো দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, জ্যা দেওয়া আছে। তারপরে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আবার এটা থেকে এটা দূরত্বও দেওয়া আছে, তাই না। তার মানে কি, শুধু এটা বের করতে হবে। তাহলে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার 5, আর বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের দূরত্বটা হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে তো এটা এমনিতেই বুঝতে পারতেছেন যে আপনার যদি মুখস্থ থাকে তাহলে এটা কি হবে, এটা 3 হবে। কিন্তু প্রশ্নে চাইছে যেটা, যে এই জ্যার পুরোটা চেয়েছে, তাহলে এটা 3 হলে এটাও 3 হবে, তার মানে পুরোটাই কত হবে, 6 হবে। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। এরপরে আমার 67 নাম্বারটা বলা হচ্ছে। 67 নাম্বার অঙ্কটা মূলত কি, যে কোনো বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। এটা পারবেন আপনারা, ঠিক আছে, এটি পারবেন। আপনারা গ্রুপে আপলোড করা যে শীটটা রয়েছে সেখান থেকে অঙ্কগুলো আপাতত দেখে নেবেন, ঠিক আছে, ওকে। এখানে 68 নাম্বার, কোনো বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 8 মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার। দেখেন এই অঙ্কগুলো কিন্তু সেম টাইপের অঙ্ক, অঙ্কগুলো কি সেম টাইপের অঙ্ক। 68 নাম্বারটা দেখেন, 68 নাম্বারে কি বলছে, এটার ক্ষেত্রে কোনো বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, কোনো বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, অর্থাৎ এটা যদি 12 মিটার হয় এরকম দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 8 মিটার দূরে অবস্থিত, অর্থাৎ এবার দেখেন এটা দেওয়া আছে। তাহলে আপনার কাছে বলছে যে এই বৃত্তটির ব্যাস কত। এখন আমাদের যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে, এই কনসেপ্টগুলো কিন্তু আপনাকে হরদম মাথায় রাখতে হবে। ব্যাস মানে কি, এই যে এই পুরোটাই চেয়েছে, তাই কিনা, এই পুরোটাই চেয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমরা এই প্রদত্ত তথ্য থেকে আমরা তো এটার অতিভুজটা যদি বের করি তাহলে ব্যাসার্ধটা পাবো, তাহলে এটার দ্বিগুণ করলে আমরা ব্যাসটা পাবো। তাহলে এই টোটালটাই যদি আপনার কত হয়, 12 হয়, তাহলে এটা হবে 6। তাহলে দেখুন তো এই ফরম্যাটটা না, তাহলে এটা হবে কত, 10, 6 8 10, তাহলে এটিও হবে 10,
আলটিমেট কত 10 যোগ 10 আমার কত 20। এটি হচ্ছে মূলত ব্যাস। ক্লিয়ার? অর্থাৎ ব্যাস, আপনার মূল কথা হচ্ছে ব্যাসটা বের করাটাই হচ্ছে আসল কথা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটি কনসেপ্টে যাব, এটি আপনারা পারবেন সম্ভবত, তারপর আমি অঙ্কটা একটু করে দিচ্ছি। সেটি হচ্ছে যে এই জায়গায় বলা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। গুড, খুব চমৎকার একটা অঙ্ক, খেয়াল করেন, দাগটা পড়তে থাকেন। দাগটাতে কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ আপনি একটা আঁকেন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, অর্থাৎ ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি কত, 5 সেন্টিমিটার। এই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। ধরেন আমি তো বর্গক্ষেত্রটা হাতে আঁকবো, একটু এদিক সেদিক হবে, আপনারা ধরে নেবেন এটি বর্গক্ষেত্র। ওকে, এটার আমার শুধু দেওয়া আছে কি, ব্যাসার্ধটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যাসার্ধটা দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এখন এটার অন্তর্লিখিত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, অর্থাৎ এর ভিতরে যদি একটা ক্ষেত্রফল আঁকা হয় তাহলে ওটা কত হবে আমার। এই ক্ষেত্রে আমাকে আর কোনো কিন্তু উপায় নেই, অর্থাৎ এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে একটা সূত্র আমরা শিখেছিলাম, যেটা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে এই জায়গায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমার ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাস দেওয়া থাকলে আরো ভালো হতো, ব্যাস দেওয়া থাকলে সরাসরি ওটা হয়ে যেত কি, কর্ণ। দেখেন এখান থেকে এইটুকু যদি আমি ব্যাস যোগ করি, অর্থাৎ এখানে যদি 5 নেই, তাহলে এটা কি হবে, আমার ব্যাস হবে। তাহলে এই ব্যাস হবে কত, 5 5 10। এটা যদি আমার ব্যাস হয় তাহলে আলটিমেট যেটা ঘটবে সেটা হচ্ছে এটা একই সাথে এই বর্গক্ষেত্রে কর্ণ হবে। এখন আপনি বললেন যে আপনি ব্যাসার্ধ এইভাবে নিয়েছেন, কি আমি যদি এইভাবে দেখাই, যেভাবে ইচ্ছে দেখান, কিন্তু আপনাকে ওইভাবেই বসাতে হবে যেভাবে বসালে এই সমস্যাটার সমাধান হবে। কথাটা ক্লিয়ার? এখন তাহলে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমার কর্ণ হচ্ছে 10, তাহলে দুটো বর্গ মানে কি, দুটো 10, তাহলে এখানে যদি 5 হয়, 5 10 50, তারপরে ক্ষেত্রফলটা হবে কত, 50। ঠিক আছে? যেমন 72 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিন। দেখেন 72 নম্বর অঙ্কে আবার এই 69 নম্বর এটা ছিল, কিন্তু 72 নম্বর অঙ্কে দেখেন এখানে ব্যাস দেওয়া আছে। 72 নম্বর অঙ্কে সরাসরি ব্যাস দেওয়া আছে, বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, অর্থাৎ এটা তারা বলেই দিছে যে ব্যাসটা হচ্ছে 14 সেন্টিমিটার। তারপর বলছে বিদ্যুতের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। বৃহত্তম বর্গ, দেখেন অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের, আসলে এখানে যে বর্গক্ষেত্রটা আঁকবেন এটা তো সবচেয়ে বড়টাই আঁকবেন, তাই না? বৃহত্তম বর্গক্ষেত্রের আবার কি চেয়েছে, ক্ষেত্রফল কথা, অর্থাৎ এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে স্বাভাবিক নিয়মেই আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে, যে এবার ব্যাস আর বের করার দরকার নেই, যেহেতু আমাদের ব্যাসটাই দেওয়া আছে। তাহলে 14 ইন্টু 14 ইন্টু 14, তাহলে 7, তাহলে 4 7 28, 8 7 9, অর্থাৎ আমাদের কত হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার হবে। ক্ষেত্রফল তো এটা বুঝতে পারছেন যে যা দেওয়া থাকবে এটার বর্গ হবে, তাহলে 98 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এই একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। তাহলে এরপরে আমরা এখানে আরো একটি অঙ্ক আছে, সেটি একটু দেখব, সেটা হচ্ছে কত, 71 নম্বর অঙ্কটা। ক্লিয়ার? 71 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল লেখো। দেখুন প্রশ্নগুলো পড়লে বেশ জটিল মনে হয়, ঠিক আছে,
প্রশ্নগুলো একটু সহজভাবে ভাবুন, দেখবেন যে সহজ হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? এখন মূলত এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট, এটা ধরেন আমার একটা বৃত্ত, অর্ধবৃত্তের মধ্যে, আগে অর্ধবৃত্তটা যদি আমরা আঁকি তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, তাই না? তাহলে এই অর্ধবৃত্তের মধ্যে আর ব্যাসার্ধ বিশিষ্ট এর মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজ। তাহলে এরূপ সর্ববৃহৎ ত্রিভুজ যদি হয় তাহলে স্বাভাবিকভাবে এটি হবে, তাই কিনা? স্বাভাবিকভাবে এটি হবে। এখন এর ছাড়া তো আমার সর্ববৃহৎ হওয়ার সুযোগ নেই, যেহেতু এই পুরোটা মিলে আমি একটা নিলাম। ওকে, এখন আমার বলা আছে যে জিনিসটা, সেটা হচ্ছে এটা ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এই পাশে আর এই পাশে আর, আমি চাইলে এই পাশেও বের করতে পারি যে আমার এটাও হচ্ছে কত আর, এটা আমি বের করতে পারি, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। কথাটা ক্লিয়ার? আমি দুভাবেই কি করতে পারি, এটা এইভাবে আমি চিন্তা করতে পারি। এখন খেয়াল করে দেখেন এই জায়গায় আমাকে কি বলা হচ্ছে, যে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটি হচ্ছে কি আমার ক্ষেত্রফল। তাহলে এটি যদি ক্ষেত্রফল হয় তাহলে আমি কি করব, এখানে ক্ষেত্রফল বের করব হাফ। এখন ভূমিটা কত হবে? ভূমিটা আমাকে বের করে নিতে হবে। এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার কত আর, আর প্লাস আর 2r, এটা হচ্ছে আমার কি ভূমি। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে আমার 2r, এরপর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আরো একটা আর, তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে কি আর ইন্টু আর, আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে মূলত আমার কি ত্রিভুজটির ক্ষেত্রফল। একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এবার আমরা একটু সামনে এগোবো। আমাদের এই জায়গায় 73 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, তারপরে আমি অঙ্কটা একটু সমাধান করে দেব। ঠিক আছে, তারপর 73 আছে, 74 আছে, দিকে এক দুটো অঙ্ক করি তাহলেই ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে আর দুবার কিন্তু দেখেন, আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে আমি যখন এটা অর্ধবৃত্তের উপর আঁকলাম, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাই না? আমার ত্রিভুজটা কিন্তু এই পুরোটাই ছিল ত্রিভুজ, এই পুরোটাই ত্রিভুজ ছিল। আর ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা লম্ব লাগবে, তাই কিনা? এই লম্বটা আমরা এই বরাবর এঁকেছিলাম, যেটাও ছিল একটা ব্যাসার্ধ, কিন্তু এই পুরোটাই কিন্তু আমার কি ভূমি, পুরোটাই কি ভূমি। এখন লম্ব কিন্তু আমার এটাই ছিল, এছাড়া লম্ব মূলত একটা ত্রিভুজের লম্ব আপনি কয়েকভাবে আঁকতে পারেন। এইটা একটা ত্রিভুজ আছে, আপনি এই বরাবরও লম্ব আঁকতে পারেন, তাই কিনা? এই বরাবরও কি করতে পারেন, লম্ব আঁকতে পারেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আঁকতে পারেন। তো এটা মূলত আমাদেরকে লম্ব ছিল। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটাতে কি বলা আছে, 73 নম্বর অঙ্কটা দেখেন। এখানে বলা হচ্ছে 4 একক ব্যাস বিশিষ্ট বৃত্তের, মানে আমি যদি একটা বৃত্ত আঁকি, এটা 73 নম্বর সমস্যাটা, 4a একক ব্যাস বিশিষ্ট, অর্থাৎ এটার ব্যাসটা হচ্ছে 4a বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। এই যে একটা বৃত্ত আছে এর ক্ষেত্রফল 4a একক, মানে কি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে এই আয়তক্ষেত্রের 4a প্রস্থ থাকলে যে আমার
এই 4a প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর 4a ব্যাস বিশিষ্ট একটা যে বৃত্ত আছে, এই দুটোর পরস্পর সমান। এই দুটো কি পরস্পর সমান, বোঝার চেষ্টা করে। তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে আমার এখানে এটার মানে এটার ক্ষেত্রে কি বের করতে বলছে, এটা দৈর্ঘ্য বের করতে বলছে। কথা বুঝতে পারছেন? এই টাইপের অঙ্কের ব্যাপারে আমরা জানি যে এখান থেকে এমন একটা মান বের করতে হবে, এখানে যদি আমি ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে ওই ক্ষেত্রফলটা গিয়ে হবে এর। আর আমরা জানি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। তাহলে আপনি যদি এই ক্ষেত্রফলটা বের করতে পারেন, সেটা এই জায়গায় মানটা বসালেন, একটা প্রস্থের মান দেওয়া আছে, আলটিমেট দৈর্ঘ্য কিন্তু বের হয়ে যাবে। তার মানে আলটিমেট এই প্রদত্ত তথ্য দেখে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার অর্থই হচ্ছে এখানে আমার বৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে পাই আর স্কোয়ার বের করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার বের করতে গেলে পরিধি বের করতে চান অথবা ক্ষেত্রফল বের করতে চান, এখানে আর এর মান লাগবে। তাহলে এখানে আর এর মান যদি আপনি বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন? এটা তো হচ্ছে 2r, এখানে একটা আর এখানে একটা আর, 2r। তাহলে একে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2a হবে, আর এর মানটা চলে আসলো। ওকে, আর এর মান যেহেতু চলে আসলো, আমি বলে নিচ্ছি এখানে আর এর মান হচ্ছে আমার কত, 4a/2 অর্থাৎ 2a। এটা হচ্ছে আমার আর এর মান। ঠিক আছে, তাহলে আর এর মান চলে আসলো। এবার আমি পাই জানি 222/7, এখানে আর হচ্ছে আমার কি 2a², তাই কিনা? অথবা আমি দুটো 2a লিখতে পারি, অথবা আমি এই মানটা পাই অবস্থায় রেখে দিতে পারি যদি আমার সামনে খুব সহজে সেটা বের করার সুযোগ হয়, তাই কিনা? যদি লাগে তাহলে পরে গিয়ে কাজটা করব, কারণ এখানে 20 এটা দিয়ে কাটাকাটি করা যাবে না, দেখেন কাটাকাটি করার সুযোগ নেই। সো পাইটা পায়ের জায়গায় রেখে দিই, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। এটি পাই ইন্টু 4a² অর্থাৎ 4a² পাই, 4πa², যেটি বলি। তাহলে 4πa², এটা এখানে পেলাম। তাহলে এটার মানটাই হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে 4πa², এখানে দৈর্ঘ্যটা আমি x ধরে নিলাম। দৈর্ঘ্যটা কি ধরে নিলাম? দৈর্ঘ্যটাকে আমি x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটাকে যদি আমি x ধরে নেই, তাই কিনা? প্রস্থ দেওয়া আছে আমার কি 4a, প্রস্থ দেওয়া আছে আমার কি 4a, অলরেডি এখানে দেওয়া আছে। ঠিক আছে, 4a দেওয়া আছে। তাহলে এবার আমরা, সরি এখানে কিন্তু x এর মান ধরেছিলাম। দেখেন এটা হচ্ছে দৈর্ঘ্যটা যদি আমরা x ধরে নিই, তাহলে আমরা এটি দিয়ে এই 4 দিয়ে এটা কাটতে পারবো, তাই কিনা? এখানে দুটো a আছে, তাহলে এই একটা a দিয়ে এই একটা কাটলে একটা a থাকবে, তাই কিনা? একটা a আমার কি থাকবে। তার মানে আমার এখানে মূলত যা থাকতেছে, পাই থাকতেছে, একটা a থাকতেছে x। সুতরাং আমি যদি বলি যে বা, সুতরাং x = পাই a। এখন আমি দেখবো যে উত্তর কিভাবে দেওয়া আছে। উত্তর যদি এভাবেই দেওয়া থাকে তাহলে এটি উত্তর না হলে আমার 22/7 অথবা 3 × 1/4 দ্বারা গুণ করতে হবে, তাই কিনা? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের উত্তরটা ঠিক এভাবেই দেওয়া আছে, পাই a। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা অঙ্কটা? অনেক লম্বা কথা বলে ফেললাম, কিন্তু বুঝতে পেরেছেন কিনা এটা বলেন। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এবার আসুন। আমি তাহলে একটু সামনে আগাচ্ছি।
ঠিক আছে, এবার দেখেন আমাদের পরের যে অঙ্কটা, এই অঙ্ক হচ্ছে আমাদের 75 নাম্বার। 75 নাম্বার, একটি চাকা ঘন্টায় মানে 1 ঘন্টা সময়ে 1400 বার ঘোরে। 1400 বার এইবার কি ঘুরে, এই তথ্যটা আমার দেওয়া আছে। 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে, মানে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা একটা ঐকিক, তাহলে 60 × 60 সেকেন্ডে সে ঘুরবে কত, এত, তাই না, এতবার। 1 ঘন্টা সমান এটা লেখা যায় 3600 সেকেন্ড। সুতরাং আমি যদি বলি এটা সমান এটা লেখা যায়, তাই না? ওকে, তাহলে 1 সেকেন্ডে সে যদি ঘুরতে চায় তাহলে 1400-কে আমি 60 × 60 দ্বারা অথবা 3600 দ্বারা গুণ দিতে পারি। তাহলে এখানে বলছে 1 সেকেন্ডে, তাহলে 1400 × 60 × 60 × x, তাই কিনা? যদি কাটাকাটি করেন তাহলে এখানে 2 দিয়ে কাটলে এখানে 7, এখানে 3, তাহলে 3 × 6 = 18, উপরে 7, তার মানে এত নর্মালি হয়। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কি 7x/18। খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে এবার আমরা ঠিক তার পরের অঙ্কটা দেখব, যেখানে বলা হচ্ছে 76 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 76 নাম্বার অঙ্কে আমাদের কি বলা হচ্ছে? ছিয়াত্তর নাম্বার অঙ্ক। 76 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার করে। মানে এটা যদি একটা গাড়ির চাকা হয়, এটা 1 মিনিটে 80 বার মূলত ঘুরবে। ঠিক আছে, এটা 1 মিনিটে সে ঘুরবে এতবার। এখন 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, মানে 1 সেকেন্ড সময়ে এই চাকাটি কতবার ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কত ডিগ্রি ঘুরবে এটা বের করতে হবে। ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে যেটা আপনার এটাকে যদি ডিরেক্টলি সমাধান চাইলে আপনি করতে পারেন। সেটা কিরকম? সেটা হচ্ছে এটা মূলত কত মিনিটে, 60 মিনিট। একবার ঘোরা মানে হচ্ছে সে 360 ডিগ্রি ঘোরে, 360 ডিগ্রি করে, তাই কিনা? তাহলে 360 ডিগ্রি যদি ঘোরে আর 1 সেকেন্ডের ঐকিক বের করতে হবে, তাই কিনা? তাহলে আমরা এটাকে বলতে পারি 60 সেকেন্ড 1 মিনিটকে 60 সেকেন্ডে করবে 80 ইন্টু এই যে এত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই কিনা? একবার মূলত সে ঘুরে কত, 360 ডিগ্রি। তাহলে 80 বারে 80টা 360 ডিগ্রি ঘুরবে, তাই কিনা? আমার এটা কেন ডিগ্রিটা নিলাম, কারণ আমার এখানে চাইছে 1 সেকেন্ড সে কত ডিগ্রি ঘুরে। তাহলে এবার যদি আমি এটা সমান যদি এটা হয়, এবার যদি আমি বলি যে 1 সেকেন্ডে ঐকিক যদি করি তাহলে 80 ইন্টু 360 ডিগ্রি বাই কত হবে, 60। তাহলে আমি যদি এটা কাটি, তাই কিনা? তাহলে এটা শূন্য কাটলে এটা 60 ডিগ্রি, সরি 6 ডিগ্রি হচ্ছে, কত হচ্ছে, 6 ডিগ্রি। তাহলে 6টা 48, তার মানে 480 ডিগ্রি। এটি আনসার। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে এইটা বুঝতে পেরেছেন কিনা। খুব সহজ অঙ্ক, আমি আবারও বলছি খুবই সহজ অঙ্ক, যে 1 মিনিটে 80 বার ঘুরে, এখানে আপনাকে বুঝতে হবে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। যেহেতু 1 মিনিটে 80 বার ঘুরে, একবার ঘুরে মূলত 360 ডিগ্রি,
একবার ঘুরে মূলত 360 ডিগ্রি, তাহলে 80 বারে 80টা 360 ডিগ্রি ঘুরবে। তাহলে খেয়াল করে দেখেন যে 60 সেকেন্ডে আমার এত যদি ঘুরে, তাহলে 1 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আমার 480 ডিগ্রি ঘুরবে। ক্লিয়ার? অঙ্কটাতে আমার বইটিতেও একটু জটিলভাবে সমাধান করা আছে, আপনারা এটা ফলো করবেন, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। ঠিক আছে, ওকে। এখানে 77 নম্বর অঙ্ক, আমাদের আরো অনেকগুলো অঙ্ক রয়েছে, তাই না? 77 নাম্বার। কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে, দেখেন কোনো বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাসটা যদি আমার 10 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দেখেন পাই আর স্কোয়ার। আমি বলছি কি, ক্ষেত্রফল হোক পরিধি হোক, আপনার আর এর মানটা বের করে নিতে হবে। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 5 সেন্টিমিটার হয়, তাই কিনা? 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে ক্ষেত্রফল যদি আপনি বের করতে চান, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আগে মানটা দেখবেন পাই সহ কিনা। ওকে, পাই সহ, তাহলে পাই রেখে দেন। তাহলে আর মানে কত? 5 স্কোয়ার, তার মানে কত? 25 পাই। এটা কি ক্ষেত্রফল মানে কি? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। এবার পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, এটা পারবেন। 78 নম্বর অঙ্কটা আমি এর আগের ক্লাসেও পড়িয়ে দিয়েছি আপনার। বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস 10, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসি, অর্থাৎ এখানে একই চাপের উপর দণ্ডায়মান দুটো কোণ, একটা হচ্ছে বিএসি যেটা হচ্ছে বৃত্তস্থ কোণ 41। এখন আপনার কাছে জানতে চাচ্ছে বিওসি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা পরিতস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 41-এর দ্বিগুণ কত হবে? 82 হবে। ঠিক আছে, এবার আমাদের আরেকটা অঙ্ক আমরা একটু দেখব, ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে 79 নম্বর যে অঙ্কটা। তো 79 নম্বর অঙ্কে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এখানে একটা তথ্য আপনারা একটু সবসময় মুখস্থ রাখবেন, আমি প্রমাণও দিয়ে দিচ্ছি। তবে এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে। সেটি হচ্ছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ, ধরেন এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাই না? এখন একটার বৃত্তের 4 আর একটা হচ্ছে 5। এটা বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে আমি বোঝাচ্ছি এটা। ঠিক আছে, যদিও চিত্র দেখে এটা আর একটু ছোট হওয়া উচিত, তাই না? এটা কি হচ্ছে? ওকে, এটি 4। এখন খেয়াল করেন যে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এটা। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে বৃত্ত দুটির ক্ষেত্রফল, মানে এখানে বলা হচ্ছে ক্ষেত্রফলটা কত হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও 4, এটা 5। এখন বলা হচ্ছে তাদের বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত হবে কত। এখন ক্ষেত্রফল মানে তো বুঝতে পারছেন, ব্যাসার্ধ মানে হচ্ছে এখানে আর এর মানটা হচ্ছে 4, এখানে আর এর মানটা হচ্ছে 5, আর ক্ষেত্রফল মানেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটাও হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এটার মান যদি আপনি বসান তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার। আর এটার মান যদি আপনি বসান, ভালো করে খেয়াল করে দেখেন, 5 স্কোয়ার। তাহলে এটাকে যদি অনুপাত আকারে আপনি নেন, তাহলে এটা 16 পাই হবে,
আর এটা কত হবে? এটা 25 পাই হবে। আর উভয় পক্ষে যেহেতু পাইটা সেম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা 16, এটা হচ্ছে 25। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ফাইনালি যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 5-এর বর্গ আমার 4-এর বর্গ। এই কারণে যদি কখনো আপনার এই টাইপের অঙ্ক আসে যে ব্যাসার্ধের অনুপাত, কিসের? ব্যাসার্ধের, এটি কিন্তু আমি আবারও বলছি পরীক্ষায় কিন্তু ঢের আসে, ব্যাসার্ধের অনুপাত যদি আসে তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলে, এর ক্ষেত্রফলের অনুপাত যদি আপনাকে বের করতে বলে, তাহলে মনে করবেন এদের বর্গই হবে মূলত উত্তর। ব্যাসার্ধের বর্গই হবে মূলত কি? উত্তর। কথাটা ক্লিয়ার? এই বর্গটাই হচ্ছে মূলত তাদের উত্তর। এটা খুব সহজে একটু মাথায় রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। তাহলে এই টাইপের অঙ্ক আমাদের বেশ কয়েকটাই আছে। আপনি যদি দেখেন যে, যাও ওটা আমরা সামনে দেখব। এবার আমরা পরের ধাপে যাচ্ছি। আপনারা বুঝতে পেরেছেন কিনা? আনসারটা আপনারা একটু ঠিক করে নেন, এটা 16:25 হবে। আনসারটা একটু ঠিক করে নেবেন, আনসারটা ক হবে। আপনারা আনসারটা একটু ঠিক করে নেবেন। এখানে আমরা যদি 80 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, একটু 80 নম্বরটা দেখেন। আশি নম্বরে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস আর হলে, বৃত্তের কি ব্যাস যদি আর হয়, এটা যদি আর হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাস আর, তাহলে আপনি যদি এটা আর হবে, আগে ক্ষেত্রফল যদি আপনি হিসাব করেন, এটা বৃত্তের ব্যাস আর বলছে, তার মানে বৃত্তের ব্যাসটা আর বলছে, তার মানে আর দিয়ে একটা কনফিউজ তৈরি করছে। সেটা হচ্ছে এটাকে যদি আপনি ব্যাসার্ধ ধরে নেন তাহলেই তো সমস্যা। আমরা আর মানে ব্যাসার্ধ জানতাম, কিন্তু অঙ্কে এই কারণে এই চিন্তাটাকে তারা কৌশলে ইউজ করেছে। এটা আর সমান এবার বলছে না ব্যাসার্ধ না, ব্যাস বলছে, যে এটা যদি ব্যাস হয়, আর যদি কি হয় আমার ব্যাস হয়, তাহলে আমাকে এখানে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল বের করা মানে হচ্ছে আমার কি পাই আর স্কোয়ার বের করতে হবে। তার মানে আমি আবারও বলছি যে ক্ষেত্রফল বের করা মানে আমার কি ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তাহলে এখানে ব্যাসার্ধটা কত হবে? r/2, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে পাই, তাহলে আর এর মান হচ্ছে r/2, এখানে বর্গ, তাহলে কি হবে? এখানে পাই আর স্কোয়ার 16, তাই কিনা? এখানে 2 কই থেকে আসে? ওকে, এটা যেহেতু 2, তার মানে কি এখানে হবে আমার 4। তাহলে আমাদের প্রশ্নে উত্তর এভাবেই সম্ভবত দেয়া আছে। ওকে, তাহলে পাই আর স্কোয়ার 4, এটি আমাদের আনসার। ঠিক আছে, এটি আমাদের উত্তর। চলুন পরের অঙ্কে যাই।
এখানে 81 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 81 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত মিটার? অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এই টোটালটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গমিটার, 16 বর্গ মিটার। আর একইভাবে আমার এখানে দেওয়া আছে পরিধিটা, এই টোটালটা, এই পরিধি দেওয়া আছে আমার 8 মিটার, ঠিক আছে, 8 মিটার। এবার এর ব্যাসার্ধটা বের করতে হবে, যে ব্যাসার্ধটা কত। তার মানে আর এর মানটা আপনাকে বের করতে হবে। আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা বিষয় জানি, এই ক্ষেত্রফলটা হচ্ছে মূলত কি, পাই আর স্কোয়ার, যেটা দেওয়া আছে 16, আর পরিধি হচ্ছে 2 পাই আর, যেটা দেওয়া আছে 8। আমাদের কথা হচ্ছে এই দুটো মান থেকে আমাকে আর বের করতে হবে। কি বের করতে হবে? আরটা বের করতে হবে। তাহলে আর বের করতে হলে এখানে একটা সুযোগ হচ্ছে, আমরা যদি একে এতে দিয়ে ভাগ করি তাহলে পাই পাই কাটা যাবে, আর একটা কাটা যাবে, আর একটা আর থাকবে। তার মানে এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দাঁড় করাই, এটি যদি আমি 2 নম্বর সমীকরণ দাঁড় করাই, এটা আপনারা সাজিয়ে লিখবেন 1 নম্বর সমীকরণ 2 নম্বর। তাহলে 1 নম্বরকে আপনি যদি 2 নম্বর দিয়ে ভাগ করেন তাহলে কি ঘটবে? তাহলে পাই আর স্কোয়ারকে আপনি ভাগ দিতেছেন 2 পাই আর দ্বারা, তাহলে 16কে ভাগ দিতেছেন এই পাশে 8 দ্বারা, তাই না? তাহলে এখানে পাই পাই কাটা যাচ্ছে, তাহলে আর এখানে কয়টা আছে? আর আছে এখানে একটা, এখানে একটা, তাহলে একটা থাকবে। তাহলে এটি কাটলে এখানে কত হবে? এখানে হবে আমার 2। তাহলে উপরে থাকলো আর, আর নিচে উপরে 2 আর নিচে 2, গুণ করলে 2 আর 2 কত হচ্ছে? 4। তার মানে আলটিমেট আমরা এটার মান পেলাম কত? 4। এটি আমাদের উত্তর। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা 82 নম্বর অঙ্কটা দেখি। একটি বৃত্তের ব্যাস, একটা বৃত্ত, এর ব্যাস আমার দেওয়া আছে 26 সেন্টিমিটার, ঠিক আছে। এর পরিধিটা জানতে চাওয়া হয়েছে। আমি কিন্তু বারবার বলেছি যে পরিধি, এখানে পরিধিটা কি? পরিধি মানে হচ্ছে 2 পাই আর। তার মানে যখনই পরিধি বের করবেন ব্যাসকে আর বানিয়ে নিতে হবে। তাহলে আর সমান হবে 26কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 13। এটা হচ্ছে আর। তাহলে আপনি যদি 2 এর সাথে, আগে দেখেন উত্তরটাতে পাই আছে নাকি পাই নাই? পাই আছে, তার মানে কোনো সমস্যা নেই, পাইকে পায়ের জায়গায় রাখেন, তাই কিনা? তাহলে এখানে পাই ইন্টু আর এর মান কত? আমার 13। তাহলে 13 দুগুণে 26 পাই, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে 83 পারবেন, আমাদের 84ও পারবেন, তবে 84-র ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। কথা কিন্তু সেম, ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবেন। অর্থাৎ ব্যাসার্ধের মাঝে জাস্ট আর এর মানটা
বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 85টা আমরা একটু দেখি। 85 বিসিএস আর ছিল 34তম বিসিএস। 85 নাম্বারটা দেখুন। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল। এটা তো মনে হয় এই টাইপের একটা অঙ্ক একটু আগেই করলাম। ও, আগের অঙ্কটাতে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, যে সরাসরি যদি আমরা কি পরিধিকে, ক্ষেত্রফলকে পরিধি দিয়ে কিন্তু ভাগ করেছিলাম। আমি আগের অঙ্ক যদি খেয়াল করে দেখেন, 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করেছিলাম। তার মানে 1 নং সমীকরণ 1 নং ছিল কি আমাদের ক্ষেত্রফল, আর 2 নম্বর যেটা ছিল এটা আমাদের ছিল কি পরিধি। এটা কি ছিল? 2 নম্বরটা আমাদের ছিল পরিধি। এই কারণে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম? আর পেয়েছিলাম, অর্থাৎ আর এর মান পেয়েছিলাম। তার মানে ব্যাপারটা এইভাবে আপনি শর্টকাট শিখতে পারেন, যে ক্ষেত্রফলকে যদি পরিধি দ্বারা ভাগ করা হয় তাহলে আর এর মান পাওয়া যায়। তার মানে আগের অঙ্কটার এই অঙ্কটা সেম। তার মানে এখানে পরিধি দেওয়া আছে কত? আমার 132, আর ক্ষেত্রফল দেওয়া আছে 1386। তাহলে আর এর মানটা খুব সহজেই বের হয়ে যাবে। 132 দিয়ে যদি আপনি ভাগ করেন, তবে এখানে আরেকটা কাজ করতে হবে, যেটা এর আগেও আমি করেছিলাম। সেটা হচ্ছে ফাইনালি নিচে একটা 2 ছিল, নিচে একটা 2 ছিল, ওই 2 দ্বারা আমরা গুণ করেছিলাম। আমি বিষয়টা একটু ডিটেলসই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমার কত দেওয়া আছে? দেওয়া আছে 1386। ঠিক আছে, তাহলে এখানে আসলে পাই আর স্কোয়ার দেওয়া আছে 1386। এটা 1 নম্বর সমীকরণ। তারপর আমার পরিধি, মানে পরিধি দেওয়া আছে কত? পরিধি হচ্ছে 2 পাই আর, কিন্তু দেওয়া আছে আমার কত? অর্থাৎ পরিধি দেওয়া আছে এখানে 132। তার মানে কি আমরা বলতে পারি 2 পাই আর সমান 132। এটি 2 নম্বর সমীকরণ। মানে আমি যে কথাটা বলতেছিলাম, আমরা 1 নম্বরকে যখন ভাগ দিলাম 2 নম্বর দিয়ে, তখন মূলত এই যে পাই আর স্কোয়ারকে আমরা 2 পাই আর দ্বারা ভাগ দিয়েছিলাম, 1386কে আমরা কি করেছিলাম? এটা দ্বারা ভাগ করলাম, তাই কিনা? এবার যে ফ্যাক্টটা এখানে খেয়াল করুন, সেটি হচ্ছে যে আপনি যখন এটা কাটাকাটি করলেন, এটার থেকে কাটাকাটি করলে একটা আর থাকলো, এই পাই কাটা গেল, তাহলে অতিরিক্ত এখানে 2 থাকলো না? এখন এটার সাথে এটা যদি কাটেন, তাহলে দেখুন তো কি হচ্ছে মূলত, এখানে অতিরিক্ত এর সাথে এই রেজাল্টের সাথে এই 2টা গিয়ে কিন্তু গুণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, সরি, একটু খেয়াল করেন যে এই যে 2টা 2 পাইয়ের 2, এই কারণে এটা সরাসরি এভাবে টেকনিক আকারে মুখস্থ রাখতে পারেন। তাহলে কত হবে? এখানে 21, এখানে 2, তার মানে কত? 42। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ঠিক আছে, আমাদের 86 নম্বর যে অঙ্কটা, 86 নম্বর অঙ্কে যদি আমরা একটু খেয়াল করি, যে এই অঙ্কে আমার কি বলা হচ্ছে। 86 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ, কোনো বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে, এটা একটু খেয়াল করে দেখেন।
এগুলি একবার করলেই হবে, বারবার করতে হবে না। ধরেন কোনো বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ, ধরেন এটা একটা ব্যাসার্ধ যেটা 2, এইটা যদি 2 গুণ বৃদ্ধি করেন, অর্থাৎ আপনি যদি এটাকে ধরেন 2 গুণ আরো 2 বাড়ালেন, তাই কিনা, 2 গুণ যদি বৃদ্ধি করেন তাহলে খেয়াল করে দেখেন যে এই জায়গায় ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। মানে এটা যদি 2 গুণ বাড়ান তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ধরেন এটার মান যদি r হয় তাহলে 2 গুণ হলে এটার মান কত হবে, 2r হবে, তাই কিনা, কত হবে আমার 2r হবে। খেয়াল করে দেখেন যে এখানে যে আছে এটার আরো দ্বিগুণ, মানে আরো এরকম 1 গুণ যদি দ্বিগুণ যদি বাড়ান তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ব্যাপারটা হচ্ছে ক্ষেত্রফলটা টোটাল কত বাড়বে। তাহলে এটা যদি r হয় তাহলে এখানে খেয়াল করে দেখেন এটার মান যদি আমার r হয়, আরো 2 গুণ যদি বাড়ায় তাহলে আমার এটার মান কত হবে, 2 গুণ বাড়ালে আমার 2r হবে। ক্লিয়ার? এখন বলা হচ্ছে যে ক্ষেত্রফল তাহলে কত গুণ বৃদ্ধি পাবে। আমার কথা হচ্ছে এটারও তো একটা ক্ষেত্রফল আছে, এটার ক্ষেত্রফল আমার কত, এটার ক্ষেত্রফল আমার হচ্ছে 2πr², এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। যখন 2 গুণ বৃদ্ধি করলাম এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা একটু মাথায় রাখতে হবে, ব্যাসার্ধটা হচ্ছে r। এখন ব্যাপার হচ্ছে এখানে r ছিল, এটা r² হয়েছে। এটা যদি আমি আগে লিখতেন এটা ভালো হতো। তাহলে এখন ব্যাসার্ধটা r না হয়ে দ্বিগুণ হলো, অর্থাৎ 2r হলো। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। কিরকম, যে পায়ের পর যে 2rটা এটা বর্গ হবে, কারণ এখানে r ছিল r বর্গ হয়েছে, তাহলে এখানে 2r বর্গ হবে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4r², তার মানে কি 4πr², ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন আমার কত গুণ বৃদ্ধি পেল, আগে ছিল πr², এখন হয়েছে কত, 4 গুণ বাড়ছে। এটা আপনি যেভাবে শর্ট টেকনিকে মনে রাখবেন যে r যদি 2 গুণ বাড়ে তাহলে আমার এটা যদি 2 গুণ বৃদ্ধি পায়, তাই কিনা, তাহলে আমার πr² আমার 4 গুণ বৃদ্ধি পাবে। কয় গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। আর যদি ধরেন আমার যদি r 3 গুণ বৃদ্ধি পায় তাহলে πr² বৃদ্ধি পাবে কত, 9 গুণ, অর্থাৎ আরেকটা যা বৃদ্ধি পাবে তার বর্গ হবে। কথাটা একদম সহজ। ক্লিয়ার? ওকে, তাহলে এই টাইপের অঙ্ক 87টাও পাবেন। একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে 2, তাহলে আমার ক্ষেত্রফল হবে কত, 2 দুগুণে 4, 4 গুণ। তাহলে 88 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি, যে বৃত্তাকারে একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের 3 গুণ। তাহলে বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের 3 গুণ, তাহলে পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে কত গুণ বেশি, ওই সেম 3 3 9, ঠিক আছে। এবার 89 নম্বর অঙ্কটা, এটা 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি, এগুলি পারবেন, এগুলি আগেই করে আসছি। তারপর 90 নম্বরটা পারবেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 2, বৃত্ত দুটির ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ যা হবে এর বর্গ হবে, ঠিক আছে। তাহলে 3 3 9, 2 দুগুণে 4। 91 92 এগুলি পারবেন, 93ও পারবেন, একদম মুখস্থের পড়া। একটু দেখেন এগুলি পারবেন কিনা প্লিজ, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আমার ক্লাস অবশ্যই শেষ, একদম শেষের দিকে, যে এটি পারবেন কিনা। 94 নম্বর অঙ্কটা অবশ্যই একটু করা উচিত। 95 নম্বর অঙ্ক কি, 28 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত, এটা জাস্ট সূত্র বসিয়ে দিবেন, অঙ্ক হয়ে যাবে। ওকে, এটা যেমন 96 নম্বর অঙ্কটা, 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, একটু আগে যেভাবে অঙ্কটা করলাম অঙ্কটা এটা সেম হবে। সেম কেমন,
আমি একটু বলি, আমি এটা করে পরে লাস্টের ওই অঙ্কটা করব। দেখেন এটা ওই যে আগে যেটা আয়তকার ক্ষেত্রের মতো ছিল, এটা কিন্তু অনেকটা সেম এই টাইপের। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেটা, সেটি হচ্ছে 56 ফুট ব্যাস, 56 ফুট। একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র আছে। এখন যে কোনো এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য মানে এখানে এর মানটা বের করতে বলা হয়েছে। কথাটা ক্লিয়ার? কার মান বের করতে বলা হয়েছে? এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে এখানে আমার এটি কি একটা ব্যাস, কিন্তু এটার আর এটার ক্ষেত্রফল সমান, এটা আর এটার ক্ষেত্রফল কে আমার সমান। তাহলে এখান থেকে একটা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে পাই আর স্কোয়ার, তার মানে এখানে কিন্তু আমার কে আর এর মানটা লাগবে, এটা আমি বারবার বলে আসতেছি। তাহলে আর এর মান কত? 56 কে 2 দিয়ে ভাগ করলে আমার কত? 28, ঠিক আছে। তাহলে 28 যদি হয় তাহলে পাই এখানে আমার কি হবে? 28 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই কিনা? এখন বিষয়টা যেটা হচ্ছে, আমার ক্ষেত্রফল বের করতে হবে। এখানে পায়ের মান কিন্তু আমাদের জানা আছে, যদিও আগে রেজাল্টটা ওভাবে ছিল, সমস্যা ছিল না। এবার কিন্তু আমার এটার ক্ষেত্রফল থেকে বর্গমূল বের করলেই, এখানে ক্ষেত্রফল যেটা আসবে এটা বর্গমূল বের করলে আমি এই একটা বাহু পেয়ে যাচ্ছে। এই কারণে আমরা পায়ের মানটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে 28 ইন্টু 28, অর্থাৎ দুটোকে ভেঙে লিখলাম, তাহলে 4 7 28, ক্লিয়ার? এখন এটাকে যদি আপনি হিসাব করেন তাহলে 24 কত হবে? 64 হবে মূলত। তাহলে এবার যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এটা ক্ষেত্রফল আমি পেলাম, সেটি হচ্ছে 24 64। এটা ক্ষেত্রফলটা কি আমাদের? 24 64। তাহলে 24 64 যদি ক্ষেত্রফল হয়, আমরা জানি এটা বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে? আমাদের বর্গক্ষেত্র বলা হচ্ছে। যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা বর্গমূল, এটার কত? আমার বর্গমূল। অর্থাৎ আমরা যদি বর্গমূল বের করি তাহলেই হয়ে যাবে, এটা 50-এর কাছাকাছি হবে, তার মানে 49 পয়েন্ট সামথিং হবে। অর্থাৎ উত্তরটা আমাদের 49 পয়েন্ট সামথিংয়ে আছে, 49.6 আছে। কিভাবে বর্গমূল বের করতে হয় এই নিয়ে কিন্তু পাটিগণিতে আমি বেশ লম্বা সময় কথা বলেছি। এবার আমি আর একটা অঙ্ক করব, সেটি হচ্ছে 94 নম্বর অঙ্কটি। 94 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে। 94 নম্বর অঙ্কটা, তার আগে এটি একটু বলেন যে এটা পারবেন কিনা, একটু দয়া করে কমেন্টে জানিয়ে দিন এটা পারবেন কিনা। তারপর আমি 94 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলছি। 94 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, ঠিক আছে। তার মানে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখেন ব্যাসার্ধ দেওয়া আছে, আবার কি আছে ওই জ্যাটাও দেওয়া আছে লম্বের সাথে তুলনা করে, দেখেন। তার মানে ব্যাসার্ধটাকে আমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। ওকে, এখন তাহলে এই ব্যাসার্ধটা আমার দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। এবার বাকিটা বলছে যে কেন্দ্র হতে এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা অর্ধ জ্যা যেটা হবে তার অপেক্ষা 2 সেন্টিমিটার কম। অর্ধ জ্যা যদি x হয় তাহলে এখানে x - 2 হবে, অর্থাৎ এটা এই অর্ধেক জ্যার তুলনায় 2 সেন্টিমিটার কম। তাহলে এই জায়গায় আপনাকে বলা হচ্ছে জ্যার দৈর্ঘ্যটা কত, অর্থাৎ আপনি জ্যার দৈর্ঘ্য মানে কি 2x এর মান বের করতে হবে। তাহলে আমাদের কথা হচ্ছে এইটুকু থেকে আমরা প্রথমত কার মান বের করে নেব? সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা
এখানে x এর মানটা বের করে নেব। তাহলে x এর মানটা যদি আমরা বের করি তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি অতিভুজ স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখেন এটা যদি হিসাব করি a স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2ab মানে 2 দুগুণে 4x, তাই কিনা? তারপর হচ্ছে আমার কি b স্কোয়ার, তার মানে কত 4। ঠিক আছে, এবার আমি এখানে প্লাস x স্কোয়ার মাইনাস 100। তাহলে এটা হচ্ছে আমার কত, যদি হিসাব করে দেখি এটা হচ্ছে আমার 2x স্কোয়ার। এখন একটা ফ্যাক্ট আছে যে এখন যেহেতু 2x স্কোয়ার আমার চলে আসলো, স্বাভাবিকভাবে আমি যে কাজটা করতে পারি 2 কমন নিয়ে একটু ছোট করে ফেলতে পারি, এটাও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে 100কে এই পাশে এনে আমাকে তো মিডল ফ্যাক্টর করতেই হবে। দেখেন মাইনাস 4x, আমি যদি এখানে একে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 100 থেকে 4 গেলে 96। ঠিক আছে, ওকে। এবার স্বাভাবিকভাবে আমরা একে যদি ভাঙাই তাহলে কতভাবে ভাঙানো যাবে একটা ফ্যাক্ট। তবে তার আগে যখন এই ধরনের দেখবেন এখানে এখানে কমন যাচ্ছে, সবচেয়ে ভালো হয় কমন নিয়ে ওটাকে ভাগ করে দেওয়া, তাহলে আপনার জন্য ভাঙাতে সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার, এখানে 2x, এখানে কত হবে 48। তাহলে এখানে যে কাজটা হবে 2 দিয়ে ভাগ করে দিলে আমার থাকবে কত, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 48 সমান, তার মানে এটাকে আমি বলতে পারি 6 48। 6 কি 48, 6 48 সমান সমান -0। তাহলে x যদি কমন নেন তাহলে x মাইনাস 8 প্লাস এখানে যদি 6 কমন নেন x মাইনাস 8 সমান সমান 0। তাহলে x মাইনাস 8 x প্লাস 6 সমান 0। তাহলে এখানে x সমান একটা 8 আসতেছে আর একটা x সমান -6 আসতেছে। আমাদের এই জায়গায় নেগেটিভ মান আসার কোনো সুযোগ নেই, কারণ এখানে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে x এর একটা মান আছে, এটা তুলনায় এটার একটা মান আছে, তার মানে সবই পজিটিভ। তার মানে কি এখানে -x গ্রহণযোগ্য না, তার মানে x সমান হচ্ছে কত 8, x সমান কত 8। এখন আমার এটা বের হলো 8, তাহলে স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন এটা যদি আমার 8 হয়, দেখেন এই অঙ্কটারই কিন্তু একটা ম্যাজিক্যাল একটা সমাধান আছে। খেয়াল করেন এটা হচ্ছে কত আমার 8, তাহলে এটা হচ্ছে কত 6। আপনার কি মনে আছে যে আমি এরকম একটা অনুপাত পিথাগোরিয়ান ত্রয়ী আমি লিখেছিলাম? আপনার যদি এই ত্রয়ীটা মুখস্থ থাকতো তাহলে কিন্তু এত লম্বাভাবে অঙ্কটা সমাধান করতে হতো না। কারণ যখন দেখতেছেন এই দুটোর মাঝে 2 পার্থক্য, আরেকটা 10 আপনার দেওয়া আছে, তাহলে স্বাভাবিকভাবে এটা আপনি ট্রাই করে দেখলেই হয়ে যেত। তার মানে এটি হচ্ছে 8, তাহলে এটাও 8, তাহলে এখানে 8 এর মান যদি বসান তাহলে কত হচ্ছে 16। দুটো 8 যোগ করা আর 2 দ্বারা গুণ করা একই কথা। তার মানে আমাদের যেটা হচ্ছে কত 16। অথচ আপনি এটিকে মুহূর্তেই অঙ্কটা সমাধান করতে পারতেন এই পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে, যেটা একটা মান 6 আর দুটোর মাঝে পার্থক্য কত 2, তাহলে দুটোর মাঝে পার্থক্য একটা 6 আর একটা 8, তাহলে উত্তর হচ্ছে সরাসরি কত আমার 8। তাহলে 8 এই পাশেও 8 হবে, তাহলে কত হচ্ছে 8 8 16। তার মানে কি যে যত বেশি চর্চা করবেন অঙ্কটা সে তত বেশি আয়ত্ত করতে পারবেন, এটি হচ্ছে মূল কথা। তো আমার মনে হয় যে এখন ইনশাল্লাহ এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা পারবেন। ইনশাল্লাহ আমি সবগুলোই একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা নিজেরা চর্চা করবেন। আর দিন শেষে মনে রাখবেন আপনি নিজে চর্চা না করলে গণিতে কখনোই ভালো করা সম্ভব হবে না। তো বেশি বেশি চর্চা করুন এবং দেখা যাচ্ছে আমি বারবার বলবো নিয়মিতভাবে গণিত করতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।